শেখ হাসিনা যে উনি নাকি পালাবেন না, উনিই দেখলাম সবচেয়ে আগে সবার আগে পালিয়ে গেলেন। আবার ওনার পরিবারের যারা ছিলেন বহু মানুষজন, তারা ক্ষমতার কাছাকাছি এমপি মন্ত্রী, তারা কেউ নেই, কিন্তু দলের আর অন্য কাউকে বলবার কোনো প্রয়োজন উনি মনে করেননি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার প্রশ্নে কোনো আপোষ এই সরকার করবে না। যেদিন মিরপুরের এই ধর্ষণের ঘটনা ঘটেছে, এর পূর্ববর্তী 9 দিনের মধ্যে 5টি ধর্ষণের ঘটনা ঘটছে। এই 5টি, এই একটি বাদে বাকি 4টির এখন পর্যন্ত, সেটা তো 29 দিনে হয়েছে বা 19 দিনে হয়েছে, সেটা 19 দিন পার হয়ে 2 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু বাকিগুলোর এখন পর্যন্ত রায় হয়নি। একজন মানুষের হাতের আঙ্গুল ভেঙে ফেলছে 5,000 টাকার জন্য, এটা তার কাছে কিছুই মনে হয় না। এই যে মনোজাগতিক ভয়াবহ বিপর্যয় পুলিশের হয়েছে, এখান থেকে যদি উত্তরণ করা না যায়, তাহলে পুলিশের নয়, শুধু বাংলাদেশের মানুষের শান্তির আর কোনো পথ নাই। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ফিরে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারলিন। কাজ করা আলাপে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন 2 জন সম্মানিত অতিথি এবং 1 জন অতিথি অনলাইনে যুক্ত হবেন আমাদের সাথে। শুরুতে পরিচয় করে দিতে চাই তাদের সাথে। আমার ঠিক বাদিকে রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং রয়েছেন ফাহিমা নাসরিন মুন্নী, সংসদ সদস্য বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন ডক্টর সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। শুরুতেই আজ করা আলাপে যে বিষয়টি নিয়ে আলোচনাটা আমরা শুরু করতে চাচ্ছি, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর 5 মাস পূর্ত হয়েছে। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন একটি ব্রিফিং করেছেন। আমরা ব্রিফিংটা দেখলাম যে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম 5 মাস পেরোনোর পর দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কূটনীতি, প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য অগ্রগতির কথা তিনি বলেছেন। যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত 150 দিনে রাষ্ট্র পরিচালনায় যে স্বচ্ছতা থাকা দরকার ছিল, অর্থনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং নির্বাচনী ইশতেহারের যে বাস্তবায়ন, সেটিকে অগ্রাধিকার দিয়েছে এই সরকার। শুরুতে ফাহিমা নাসরিন মুন্নী, আপনার কাছে আমি আলোচনাটা শুরু করতে চাই যে কিছুটা কি আত্মতৃপ্তিতে ভুগছে এই সরকার যে 5 মাসের মধ্যে অনেক বড় অবদান এবং উল্লেখযোগ্য অগ্রগতির কথা যে ঘোষণা করছে, এটা কি আত্মতৃপ্তির কোনো লক্ষণ কিনা? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। না, এটা তো আত্মতৃপ্তির বিষয় না, কারণ যেই সময়ে, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থান এবং তৎপরবর্তী যেই সময়ে হাজার হাজার ছাত্র জনতার রক্ত এবং আজও যে পঙ্গুত্ব বরণ করেছে এত হাজার হাজার মানুষ, সেই রকম একটা অবস্থায় যখন যেই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটার কথা আমরা বলছি, শেখ হাসিনার যেই সরকারটা ছিল 2008 থেকে 24 পর্যন্ত, তারা সিস্টেম্যাটিক্যালি অর্থনীতি ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা অবস্থা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। 5 মাসে সেখান থেকে বেরিয়ে আসা, তারা দুর্নীতি, পেশাদারিত্বকে শূন্যের কোঠায় নিয়ে গিয়ে এমন একটা অবস্থা দলীয়করণ করে একদলীয় কর্তৃত্ববাদী একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তার যেই কুফল, সেটা আমরা রন্ধ্রে রন্ধ্রে আমরা বুঝে গিয়েছিলাম বলেই আপনার সেই গণ অভ্যুত্থান 24-এ যেটা হয়েছে, সেটা কোনো একক দল কিংবা একক কোনো গোষ্ঠী কারো নয়, সেটা বাংলাদেশের সব মানুষের, প্রত্যেকটা মানুষের একটাই আপনার চাওয়া ছিল, একটা দফা কি, যে স্বৈরাচারকে যেতে হবে, হটাতে হবে। যেই কারণেই সবচাইতে আগে যিনি বলেছিলেন শেখ হাসিনা যে উনি নাকি পালাবেন না, উনিই দেখলাম সবচেয়ে আগে সবার আগে পালিয়ে গেলেন। আবার ওনার পরিবারের যারা ছিলেন বহু মানুষজন, তারা ক্ষমতার কাছাকাছি এমপি মন্ত্রী, তারা কেউ নেই, কিন্তু দলের আর অন্য কাউকে বলবার কোনো প্রয়োজন উনি মনে করেননি। সেই রকম একটা অবস্থায় এত বড় আমাদের যে জনসংখ্যা 18 কোটির ওপরে, সেখানে আপনি দেখেছেন 5 মাসের ভেতরই একটা বাজেট দিয়েছে এই বিএনপি সরকার, এবং সেই বাজেটটাকে অনেক কিছু যাচাই বাছাই করবার পরও মানুষ এবং সাধারণ মানুষ সবাই আমরা বলছি এটা জনবান্ধব একটা বাজেট। যারা
কট্টর সমালোচক সাধারণত সরকারের, তারাও কিন্তু এই কথাটা বলছেন যে এই বাজেটের মধ্যে চিন্তা আছে, এই বাজেটের মধ্যে ভাবনা আছে, এই বাজেটের মধ্যে সাধারণ মানুষের কথা আছে, এই বাজেটের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবার যেই প্রতিশ্রুতি আছে। এবং সেই সাথে আপনি দেখেন আইন শৃঙ্খলা, ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি জানেন যে গত 18 মাসে যে একটা ভয়ঙ্কর ভঙ্গুর দশা হয়েছিল যে আইন শৃঙ্খলা, সেখান থেকে এখন যে রাতারাতি আমরা একেবারে খুব সব ভালো হয়ে গেছে আমি সেটা বলছি না, আমরা ম্যাজিশিয়ান নই, কিন্তু আমি এটা বলছি যে যেহেতু জনগণ তাদের ম্যান্ডেট দিয়ে দীর্ঘদিন পর এই সরকারটাকে পাঠিয়েছে দেশ চালানোর জন্য, একটা দায়িত্ব দিয়েছে, সেখানে আপনি দেখেন কিছুটা হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়েছে। এবং সেই সাথে ট্রান্সপারেন্সি আর স্বচ্ছতা, আপনি যে কথা বললেন সেটা তো 100% সত্যি, কারণ আমরা তো আওয়ামী লীগের সরকার নই, আমরা তো আপনি দেখছেন জামাত, তাদেরকে আমরা যত সমালোচনাই করি তারা আমাদেরকে বহু সমালোচনা করছে, খুব ভালো কথা, সেটা যৌক্তিক সমালোচনা হোক। 5 মাসের মধ্যে এমন কোনো ইস্যু তৈরি হয়নি যে এখন মাঠে গিয়ে আপনাকে মাঠ গরম করতে হবে। কাজেই সেই রকম একটা অবস্থায় তারা যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, সেটাকে এই বিএনপি সরকার আমরা শত হস্তে তাদেরকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি, যে আপনারা সমালোচনা করবেন, আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকবে, এটা আওয়ামী লীগের সরকার না, এখানে কোনো ভয়ের সংস্কৃতি নেই। এখন এখানে আপনার মন খুলে আপনি কথা বলবেন, গণমাধ্যম যেভাবে বলবেন যে একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে, এবং সেই সাথে অন্যান্য যে স্টেক হোল্ডার্স যারা আছেন, জনগণ 1 নম্বরে, আপনি দেখছেন যে তারা আমাদের কাছে তাদের প্রত্যাশাটা আকাশচুম্বী, কিন্তু সেই সাথে আমি বলবো ওইটাও আমাদের এবং সবাইকেই মাথায় রাখতে হবে যে একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচার, একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকার আমাদের সুশাসনের দন্তার স তো ছিল না, আপনার শাসন তো একদলীয় শাসন কায়েম করে তারা এমন একটা দানবের, একটা রাষ্ট্রটাকে দানবের মতন জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ধন্যবাদ ফাহিমা নাসরিন মুন্নি। আমরা আবারও আসবো আপনার কাছে, আমি এই পর্যায়ে সালাউদ্দিন আইয়ুবের কাছে আসতে চাই। এই যে আমরা কথা শুনছিলাম, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি বলছিলেন যে এই সরকার স্বচ্ছতা সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে যতদিন গিয়েছে, 150 দিনের কথা যদি আমরা বিবেচনা করি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজেট প্রণয়নের মাধ্যমে কিছুটা নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের দিকেও আমরা এগোচ্ছি, এমন কথা বলছিলেন তিনি। আমরা কয়েকটা ঘটনা উল্লেখ করতে চাই। আইন শৃঙ্খলার উন্নতি হিসেবে উল্লেখ করা হয়েছে আজকের প্রেস ব্রিফিংয়ে যে রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ এবং হত্যার মামলার 19 দিনের মাথায় এটির রায় হয়েছে, এবং মেহেরপুরে এক শিশুকে ধর্ষণের মামলায় 29 কার্যদিবসে রায় হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় 1 মাসে 10টি রায় ঘোষণা করা হয়েছে, এবং বহুল আলোচিত যে তনু হত্যা মামলা, সেটির আসামি এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগগুলোকে কি আপনি দৃশ্যমান কোনো অগ্রগতি হিসেবে দেখেন কিনা, এবং সেই সাথে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান, এগুলো কি আসলে এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার ক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি হিসেবে আপনার চোখে পড়ছে কি পড়ছে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সম্মানিত সহ-আলোচক ফাহিমা নাসরিন মুন্নি আপাকে। আমাদের সাথে সম্ভবত অনলাইনে একজন আলোচক যুক্ত রয়েছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা দেশের সার্বিক যে পরিস্থিতি, এটা আপনি আপনার জায়গা থেকে যেভাবেই মূল্যায়ন করেন না কেন, জনগণ কিন্তু তার পরিপার্শ্বিকতা দিয়ে বিবেচনা করে। জনগণ বিবেচনা করে যে তিনি আগে যে নিরাপত্তা নিয়ে ঘর থেকে বের হতেন, সেই নিরাপত্তার এখন কি উন্নতি হয়েছে নাকি ঘাটতি হয়েছে। আমি একেবারে আমার নিজের ঘর, আশপাশের ঘর, আমি গাজীপুর 4 কাপাসী আসনের একজন নির্বাচিত এমপি হিসেবে জনগণ নিত্যদিন আমার কাছে যে তথ্য দেয়, যে মানে উদ্বেগ প্রকাশ করে, সেই জায়গা থেকে যদি বলি, পুলিশের কার্যক্ষমতার আসলে কোনো কার্যত উন্নতি হয়নি। জনগণ সেটা বিবেচনা করে জনগণ স্পষ্টতই বুঝতে পারছে সরকার পুলিশকে নতুন করে ঢেলে সাজানোর যে কার্যক্রম, সেটা না করার কারণে, অর্থাৎ পুলিশ সংস্কার কমিশন করে
পুলিশকে সংস্কার করার যে পরিকল্পনার কথা ছিল সেই থেকে সরকার পিছিয়ে আসার কারণে কার্যত পুলিশ ওয়ার্কিং মোডে নাই এখন। পুলিশ কোথাও তার যেই কাজটা করার কথা বলছে না। এটার একটা ছোট্ট উদাহরণ আমি যদি বলি, সংসদে 350 জন এমপির মধ্যে আপনি যদি এটা এখন যাচাই করেন দেখবেন এআই দিলে খুব সহজেই সবার বক্তব্য করে মিনিমাম 1/2 এমপি পাবেন যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করে আকুতি করেছে যে আমার এলাকার মাদকের পরিস্থিতি এতটা ভয়াবহ যে আমি এলাকায় যেতে পারি না। মাদকের এই ভয়াবহতায় বলে দেয় যে পুলিশ আসলে ওয়ার্কিং মোডে নাই, সরকার এই পরিস্থিতি উত্তরণে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। এবং এই সবার প্রশ্নের উত্তরে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সংসদে প্রদত্ত বক্তব্যে, আপনারা জানেন যে মাদক নিয়ে নতুন একটা আইন পাশ হয়েছে, এই আইন পাশের দিন তিনি বলেছেন যে আসলে আমরা উন্নতি করার চেষ্টা করছি, কিন্তু আপনাদের জানা থাকা দরকার সর্ষের মধ্যে ভূত আছে। অর্থাৎ যাদেরকে দিয়ে তিনি নিয়ন্ত্রণ করবেন সেই নিয়ন্ত্রণের জায়গাটা তিনি আসলে পাকাভুক্ত করতে পারেননি। এটা তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যাদেরকে দিয়ে তার মন্ত্রণালয় চালায়, যাদেরকে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা, যাদেরকে দিয়ে মাদক দূর করার কথা, তাদেরকে দিয়ে আসলে কাজ করছেন না। এটা একেবারে তিনি সেটা মিন করেছেন, এটা স্পষ্টত বোঝা গেছে। এর বাইরে আপনি যদি দেখেন, আপনি যেভাবে বলছেন যে আমাদের এক খুব আলোচিত ধর্ষণ মামলার রায় হয়েছে, আপনার জেনে থাকার কথা যেদিন মিরপুরের এই ধর্ষণের ঘটনা ঘটেছে এর পূর্ববর্তী 9 দিনের মধ্যে 5টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই 5টি এই একটি বাদে বাকি 4টির এখন পর্যন্ত, সেটা তো 29 দিনে হয়েছে বা 19 দিনে হয়েছে, সেটা 19 দিন পার হয়ে 2 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু বাকিগুলোর এখন পর্যন্ত রায় হয়নি। কারণ হলো এটা আলোচিত ছিল, প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেখানে বিচারের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন, সে কারণে সেটা তাড়াতাড়ি হয়েছে। আরেকটা যদি বলি, খেয়াল করে দেখেন এই 1.5 মাসের মধ্যেই কিন্তু থানায় হামলা হয়েছে। আপনার মনে থাকার কথা, বরিশালের অগলজোড়া থানায় হামলা হয়েছে এবং 12 জন পুলিশকে আহত করা হয়েছে। স্বয়ং ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি যিনি আছেন তিনি খুব আবেগে চোখের পানি ছেড়ে দিয়ে গণমাধ্যমে বলেছেন যে এভাবে যদি আমাদের কাজে বাধা দেওয়া হয়, এভাবে যদি ফেসিবাদের মতো আমাদেরকে কাজ করতে না দেওয়া হয়, তাহলে আমরা এখানে দায়িত্ব পালন করতে পারবো না, সব এই প্রকাশ করেছে। এবং এই একটা চিত্র আমি স্পষ্ট করে বলতে পারি বাংলাদেশের লাখো পুলিশ সদস্যদের মনকে দুর্বল করে দিয়েছে। যে সরকার সরকার যেটা চায় না, সময় আমরা যদি একটু পেছনে ফিরে থাকি নির্বাচনের আগে, তখনকার সময় কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আপনার কাছে একই রকম মনে হয়েছে নাকি তার থেকে কিছুটা উন্নতি হয়েছে এই নির্বাচিত সরকার? অন্তত পুলিশের জায়গাটাতে খুব বেশি উন্নতি হয় না, এটা আমি বলবো। এবং এটা পুলিশও বলে যে তার জায়গা থেকে উন্নতির জন্য সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। সরকার তো পুলিশ সংস্কার কমিশন নামে যেই বিল ছিল, এই বিলটাই সংসদে উত্থাপন করেনি, চাইনি যে এটা আসলে উত্তরণ হল। এই জায়গাটা খুব বেশি জরুরি। এর বাইরে গত 150 দিনে সরকারের মানুষের যে প্রত্যাশা ছিল, গুম খুনের যে ঘটনাগুলো, এটা বাংলাদেশে নতুন করে আর ঘটবে না। ফেসিবাদের মুখ্য যদি টপ 10 কাজ যেটা বাংলাদেশের মানুষকে নানাভাবে আতঙ্কিত করেছিল যদি তালিকা করে, তার মধ্যে অন্যতম হলো গুম খুনের ঘটনা। গুম প্রতিরোধ আইন সরকার গত অধিবেশনে বলেছে যে আমরা পরবর্তী অধিবেশনে বা পরবর্তীতে আরো সুন্দর করে নিয়ে আসবো, এটা বলেছে। দেখা যায় যে বাজেট অধিবেশনে অনেকগুলো বিল পাশ করেছে, বাজেট ছাড়াও বা অর্থ সংক্রান্ত বিল ছাড়াও, অর্থ বিল ছাড়াও পাশ করেছে, কিন্তু গুম প্রতিরোধ বিল, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে বিল আনার কথা, মানবাধিকার সুরক্ষার জন্য যে বিল আনার কথা, দুর্নীতি দমন কমিশনের যে বিল আনার কথা, তথ্য কমিশনকে সংস্কারের জন্য বিল আনার কথা, এই একটাও কিন্তু সরকার এখানে উত্থাপন করেনি। অর্থাৎ স্পষ্টত সরকার এখানে যেই কাজগুলোর মধ্য দিয়ে মানুষের আস্থা নিয়ে আসার সুযোগ ছিল সেই জায়গায় তারা হাত দেয়নি। যদি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে, তাহলে সরকার তার জায়গা থেকে দুর্নীতি করতে পারবে না, এটা স্পষ্ট। আমি বলছি না সরকার দুর্নীতি করতে চায়, কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে না, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু আপনি দেখেন শুধু দুর্নীতি দমন কমিশন সংস্কার নয়, এই সরকার আসার পরে দুর্নীতি দমন কমিশনের সকল সদস্য একযোগে পদত্যাগ করেছে। এটা একটা রসম বা রীতি হিসেবে পদত্যাগ করতে পারে, অথবা তারা বলেছে সেই জায়গাতে প্রতিবন্ধকতার জায়গায় ছিল। তো অথচ এই গত 150 দিন এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সরকার পুনর্গঠন করতে পারেনি। এইটা করতে না পারাটা দুর্নীতিকে উস্কে দেওয়া শামিল। এবং বাজেটে, এবারের বাজেটে গত বছর এবং তার আগের বছরের তুলনায় বেশ প্রায়
কত 97,000 কোটি টাকা এবার দিয়েছে, গত বছর ছিল 206 কোটি টাকা, তাহলে কত 9 প্রায় 9 কোটি টাকা এখানে কম দিয়েছে। অর্থাৎ কম বরাদ্দ দেওয়া, এটাকে পুনর্গঠন না করা দুর্নীতিকে নতুন করে উস্কে দেওয়ার একটা শামিল বলে আমি মনে করি। তারপরে দেখেন সরকার দলীয়করণের জন্য যে চেষ্টাগুলো করেছে, এটা কিন্তু মাহাদি আমিন সাহেব বলেনি। দলীয়করণের জন্য যত সুযোগ সরকারের হাতে ছিল সবগুলো সরকার কার্যকর করেছে। সরকার 42টি জেলা পরিষদে নতুন করে প্রশাসক বসিয়েছে, সবগুলো তার দলীয় লোক দিয়েছে। সিটি কর্পোরেশনে দলীয় লোক দিয়ে প্রশাসন বসিয়েছে। আমরা দেখি যে সকল মন্ত্রণালয় থেকে অতীতে ভয়াবহ দুর্নীতি হয়েছে, তার মধ্যে অন্যতম এলজিআরডি মন্ত্রণালয়। এবারও কিন্তু এলজিআরডি মন্ত্রণালয়ে আমাদের 350 জন এমপির মধ্যে যে বরাদ্দ, সেই বরাদ্দের প্রায় 80 গুণ বেশি বরাদ্দ নিয়েছে এলজিআরডি প্রতিমন্ত্রী তার নিজের এলাকায় যে বরাদ্দ নিয়েছে, সেই বরাদ্দ আবার বন্টন করেছিল নিজের ছেলে এবং যুবদলের এক নেতার তার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বন্টন করে তাদেরকে কাজ দিয়েছে। অর্থাৎ সেখানে দুর্নীতির বিষয়টি খুব স্পষ্ট ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হয়েছে এবং গণমাধ্যমকে তিনি, কয়েকটা গণমাধ্যম আমাকে কনফার্ম করেছে, গণমাধ্যমকে তিনি ফোন দিয়ে বলেছেন যে এই নিউজটি যাতে চেপে দেওয়া হয়, এই নিউজটি যাতে করে না হয়। আমরা আগে দেখেছি নামকরণের নামে যে রাজনীতি হইতো, সেই রাজনীতির শুরু করার চেষ্টা করা হচ্ছিল। তিনি মীর শাহ আলম প্রায় 10টি প্রতিষ্ঠানের নামে তার নামকরণ করেছে এবং নতুন করে 3টি প্রতিষ্ঠানে সে নামকরণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাগুলো বলে না যে আসলে মানুষ সরকারের 150 দিনের এই কার্যক্রমের মধ্য দিয়ে আসলে স্বস্তিতে আছে। সরকার স্বস্তিতে থাকতে পারে। পুলিশের উপর হামলার পাশাপাশি আপনি যদি অগলজোরের হামলা হয়েছে এরকম নয়, 129টা হামলা হয়েছে পুলিশের উপর। অপহরণের ঘটনা ঘটেছে 196টি, ডাকাতির ঘটনা ঘটেছে প্রায় শতাধিক, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 294টি, ধর্ষণের ঘটনা ঘটেছে 209টি। 209টি দর্শনের ঘটনার মধ্যে 2-3টার রায়ের কথা এসেছে। এখানে এই চিত্রগুলো যদি বলে দেয়, হ্যাঁ আপনি বলতে পারেন যে এগুলোর সব কিছুর পরেও উন্নতি হয়েছে। এটা পুলিশের একটা বিবৃতি এসেছে। আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে পুলিশের বিবৃতি। কেন 605টা খুন 100 দিনে হয়েছিল সেটা টিআইবি প্রকাশ করার পরে পুলিশ একটা বিবৃতি দিয়ে এটার একটা উত্তর দিয়েছে। পুলিশ বলেছে যে এর আগে আরও বেশি খুন হইতো, এবার খুন সংখ্যা পরিমাণে কমেছে। অর্থাৎ তিনি খুন হবে বা পুলিশ খুন হবে এটা ধরে নিয়েই তার প্রতিবেদনগুলো সাধারণের ব্যাপারে মোটামুটি একমত হয়। আইনশৃঙ্খলা কমিটির মিটিংগুলোতে জেলায় আমাদেরও থাকার সুযোগ হয়। যেইভাবে পুলিশকে জবাবদিহিতা নিয়ে আসা হয়, অথচ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য পুলিশকে যে পরিমাণে সহযোগিতা করার কথা তার আংশিকও করা হয় না। পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যিনি থাকেন, কখনো এসপি থাকে, কখনো এএসপি থাকে, কখনো কমিশনার থাকে, কখনো আমরা মনে হয় বেশ কয়েকটি বিষয় পেয়ে গেছি সালাউদ্দিন আইয়ুব। এরা সবাই এক বাক্যে বলছে যে আমাদের গাড়ি নাই, জনবল নাই, কোথাও কোথাও অস্ত্র পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ নাই, সুতরাং আমাদের কাজটা করবো কিভাবে? এত কিছু দুর্বলতা থাকার পরেও যদি বলা হয় যে না উন্নতি হয়েছে, এটা আসলে যথার্থ নয়। আচ্ছা সালাউদ্দিন আইয়ুবী, ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটি আমি সালাউদ্দিন আইয়ুবের কথাতে পেলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশের যে সংস্কার হওয়ার পরিকল্পনা নিয়ে নেমেছিল সেই পরিকল্পনা কতদূর বাস্তবায়ন হলো সেটি নিয়ে একটা বড় প্রশ্ন রয়ে গেছে। এবং এই যে মাদকের ভয়াবহতা এত গুণে বেড়ে যাওয়া, যেটিকে কন্ট্রোল করতে হয়তো পারছে না সরকার, এবং সেই বিষয়গুলো আসলে উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কি ব্যবস্থা গ্রহণ করছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই সরকার? আমরা শুনছি অনেকগুলো রায়, আলোচিত বেশ কিছু রায় হয়েছে, কিন্তু শুধুমাত্র এই কয়েকটি রায় দিয়ে কি আসলে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা? না, সেটা তো আমি শুরুতেই বলেছি যে যেই সরকারটা ছিল, যেই ফ্যাসিবাদ, যেই স্বৈরাচার সরকারটা ছিল, তারা তো পুলিশের পেশাদারিত্ব বলুন, এটার বদলে পুলিশকে রাজনীতিকরণ করে এমন একটা অবস্থায় নিয়ে গেছিল, দলীয়করণ করে গত 17 বছর ধরে, যে সেখান থেকে আমরা 5 মাসে যে সব পুলিশকে একবারে সব থানার থেকে সারা দেশ থেকে বিতাড়িত করব, এটা প্র্যাকটিক্যাল না। কাজেই সেই রকম অবস্থায় কিছু কিছু হচ্ছে, আপনারা দেখছেন যাচ্ছে, এবং সামনে একটা বড় রিক্রুট নিয়োগ করবার কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন। আর সংখ্যা তথ্যের কথা যদি বলি, সেখানে তো সংখ্যা যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় মব বলুন, মব সন্ত্রাস যেটা, সেটার থেকে শুরু করে আইন শৃঙ্খলার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপে অসম্ভব রকমের অবনতি হয়েছিল। সেখান থেকে আমি কিন্তু বলেছি যে আমরা ম্যাজিশিয়ান নই, কিন্তু কিছুটা দৃশ্যমান উন্নতি যে হয়েছে
সেটা স্ট্যাটিস্টিক্স বলছে। এখন বিরোধী দলে থাকলেই কেবল বিরোধিতার জন্য আপনি নানান কথা বলবেন মন গড়া, হ্যাঁ, সেটার দরকার নেই। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, সেটা তো আমরা বলেছি, তা নাগরিকদের। সেগুলো কি আসলে মানে মন গড়া হিসেবে বলা যায় না, কিনা? সেটা আমি বলছি না। আমি বলেছি যে স্ট্যাটিস্টিক্স যেটা এসছে সেটার সাথে ইন্টারিমের সময় যদি তুলনা করেন, তুলনামূলকভাবে এই অপরাধগুলো ঘটার কথা ছিল না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঘটেছে, তবে সংখ্যা কমেছে। আমি সেটা বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট ওই 18 মাসের সাথে আর আমাদের 5 মাস, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, তো 3 গুণেরও তো আমরা তো খুবই কম আমাদের টাইম, যেই সময়টা আমরা কাটিয়েছি 5 মাস। কাজে এখানে এসে একেবারে এখনই সব কিছু পারফেক্ট একটা পিকচার, পারফেক্ট একটা সিনারিও পাবেন, সেটা ভাবা তো বাতুলতা মাত্র বলে আমি মনে করি। সেই ভাবনাটাও তো ম্যাচিউর নয়, কারণ সেটার জন্য যতটুকু সময় দেওয়া উচিত, যতটুকু সময় দিতে হবে সেটা দেখা যাক। তবে গ্র্যাজুয়ালি এবং ধীরে ধীরে এটার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি উন্নতি হচ্ছে। দেখেন, মাদকের বিরুদ্ধে যেই কথা এসছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকাল ইন্টারনেট, সবার হাতে স্মার্টফোন, এখানেও যে তরুণ এবং আরও যারা বয়সে তরুণ, তাদের এই যে কেনা বেচা মাদক, ডিপ ওয়েব যেটাকে বলে, সেখানে মাদক কেনা বেচার ব্যাপারও যেহেতু আছে। এবং একজন আইনজীবী হিসেবে আপনাকে বলি, বহু পুরনো আইন যে মাদক নিয়ন্ত্রণ আইন যেটা, সেখানে কিন্তু অতীতেও 25 গ্রামের ওপরে কারো কাছে মাদক পাওয়া গেলে সেই অপরাধে তার যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডের মতো বিধানও আছে। এটা এমন না, এটা হার্শ পানিশমেন্ট, কঠিন থেকে কঠোর সাজা। কিন্তু এখন যেহেতু সময় পাল্টেছে এবং এখন যেহেতু মাদকের কারবার বলুন, মাদকের ব্যবহার বলুন, মাদকের একটা হচ্ছে ব্যবসা করে, মাদকের ইয়াবা আসছে আমাদের বর্ডার মায়ানমার, এবং ফেন্সিডিল আসে আমাদের বন্ধু, যে ভীষণ বন্ধু নাকি ছিল আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্কের, সেখান থেকে ওই ফেন্সিডিল। এখন ফেন্সিডিল আর ইয়াবা বাদেও আরও বহু রকম নতুন নতুন ড্রাগ যেগুলো বাংলাদেশে এসেছে, আমরা জীবনে কোনোদিন আগে নামও শুনিনি। কিন্তু আমরা না শুনলে কি হবে, এসে তো গেছে। আইস, তারপর আরও কি কি জানি নাম বলছে, আমরা শুনতে পাচ্ছি। সেগুলোকে অ্যাড্রেস করবার জন্য আইনের যে লেকুনা, আইনের যে কমতিগুলো ছিল, সেগুলোকে যাচাই বাছাই করে কঠোর থেকে কঠোর সাজা, আরও মৃত্যুদণ্ডের মতন সাজার বিধান রেখে, ইভেন এই ডিজিটাল ডিভাইসেও যদি কেউ মাদক আদান প্রদান করে, কেনা বেচা করে, ব্যবসা এবং ইউসেজ, যারা ইউজার ব্যবহার করে, খাওয়ার জন্য হিরোইন কেনে, মৃত্যুদণ্ডের মতন বিধান তাদের জন্য রাখা হয়েছে। কাজেই নাথিং ইজ ইজি হিয়ার। আমরা তো বলছি না যে রাতারাতি আমরা একেবারে আকাশের মাথায় উঠে গেছি, কিন্তু এখানে আপনাকে দেখতে হবে সদিচ্ছা, আমাদের রাজনৈতিক যেই সদিচ্ছা, সেটার কোনো কমতি আছে বলে তো আমরা মনে করি না। এখানে তো উনিও ছিলেন, আমিও ছিলাম সংসদে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই বিলটা এনেছেন, সেটার উপর যখন বহু কথাবার্তা হয়েছে, হ্যাঁ, তো আমরা তো, আপনি ছিলেন তো, তো আপনি তো নিশ্চয়ই শুনেছেন। কাজেই এই বিষয়গুলোকে আর 133টা অর্ডিন্যান্স আপনার করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, 133টা অর্ডিন্যান্স। এখন আইন এবং অর্ডিন্যান্স, সংসদ যখন না থাকে, সংসদের অবর্তমানে, সংসদের অ্যাবসেন্সে খুব জরুরি কোনো প্রয়োজন হলে অর্ডিন্যান্স পাশ করতে পারে রাষ্ট্রপতি। তো এখন আপনি দেখেন 98টার মতন অর্ডিন্যান্স যেগুলো করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, সরাসরি সংসদ গঠিত হওয়ার পরে পাশ করে দিয়েছে। অল্প কয়েকটা, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা, যেটা উনি বলেছেন ঠিক বলেছেন, কিন্তু উনি এটার যে রিজন বলেছেন সম্পূর্ণ ভুল বলেছেন। কেন? কারণ গুমের মতন মানবতা বিরোধী যেই অপরাধ আছে, আপনি জানেন গুমের যেই আইনটা করা হয়েছিল, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো নির্বাচিত প্রতিনিধি ছিলেন না, জনগণের ম্যান্ডেট তাদের ছিল না। এখন সেই কারণে গুমটাকে আপনি দেখছেন যে বিচার হচ্ছে আইসিটিতে, দেখছেন তো। এখন সেখানে আইনের যে ব্যত্যয় আছে, আইনের যেই অনেক জিনিস আছে, যে আমাদের, আপনি জানেন যে বিএনপির 1000-এর ওপরে নেতাকর্মী গুম হয়েছে, ছাত্রদল,
যুবদল, আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী ভাই, চৌধুরী আলম, আমিনুল হকের মতো শ্রমিক নেতা। এখন সেই রকম অবস্থায় আমরা যেটা চেয়েছে, আমাদের যারা নেতা আছেন সংশ্লিষ্ট বলেছেন, গুম কিংবা মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অত্যন্ত সংবেদনশীল যেই বিষয়গুলো আপনি জানেন, সেগুলো নিয়ে সংসদের বাইরে সংসদের ভেতরে বিভিন্ন প্ল্যাটফর্মে আলাপ আলোচনা হচ্ছে এবং অচিরেই দেখবেন আইন আকারে এটা সংসদের সামনে উপস্থাপিত হয়েছে। আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই অ্যাডভোকেট ফাইমা নাসরিন মনি। 2024 সালের আগস্ট থেকে এ পর্যন্ত নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এই 2 বছরে 257টি, এর মধ্যে পুলিশ হেফাজতে 30 জন এবং কারা হেফাজতে 227 জন মারা গেছেন। মানবাধিকার বিষয়ক সংগঠন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন MSF এই তথ্যটি দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 জন, 25 সালে 24 জন, 26 সালের প্রথম 6 মাসে 17 জন মারা গেছেন। আপনারা একটা সময় বিরোধী দলে ছিলেন, যখন নিরাপত্তা হেফাজতে এর ধরনের মৃত্যুর ঘটনা ঘটতো আপনারা বেশ সোচ্চার থাকতেন। এই যে এতগুলো মৃত্যু, এই মৃত্যু নিয়ে আপনি কি বলেন? না, 24 থেকে যখনকার কথা বলছেন, 24-এর আগস্ট থেকে এখনকার পর্যন্ত, আমি যদি 2026 সালের কথা বলি, এই 6 মাসেও 17 জন মারা গেছে। এটা আমি এটা এবং সেই সাথে 24-এরও প্রত্যেকটা মৃত্যু, সেটা 2024-এ হোক 2000-এ হোক, আমরা তো বহুজন মারা গেছি। আমাদের যারা নেতা কর্মী আছে, আপনি জানেন, বহু আমাদের নেতা কর্মী আমরা জেলখানায় যেভাবে নিরাপত্তা হেফাজতে মেরে ফেলেছে, কখনো নি ক্যাপিং বলে যে ওই যে একেবারে বন্দুক ঠেকিয়ে গুলি করা, সেটাও করেছে। তবে গত 6 মাসে নিরাপত্তা হেফাজতে একজনও যদি মারা গিয়ে থাকে, গত 5 মাসে আমি যদি ধরি এই সরকারের আমলে, সেটার যে আইনানুগ যে পদ্ধতি আছে কিভাবে মারা গেছে সেটার যথেষ্ট আপনার সত্য অনুসন্ধান করে তদন্ত রিপোর্টগুলো প্রকাশ করা হবে বলে আমি একজন আইনজীবী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমি আশা করি। কারণ কি, এই সরকারটা তো জবাবদিহিমূলক সরকার। এই সরকার তো আপনার কারো তাবেদারি করবার জন্য আসেনি। এই সরকার তো আর কারো দিকে তাকিয়ে নেই যে অন্য একটা বর্ডারের পাশে একটা আছে একজন, তাদের দিকে তাকিয়ে আছে না, সেটা আমাদের এই সরকার সেটা নয়। তাই যদি হয় তাহলে অ্যাক্সিডেন্টাল ডেথ এক জিনিস, এবং নিরাপত্তা হেফাজতে একজন ম্যাজিস্ট্রেটের অধীনে, ম্যাজিস্ট্রেট সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে ভালো, তার অধীনে তদন্ত 3 সদস্য কিংবা 5 সদস্যের কমিটি করে প্রতিটা মৃত্যুর, যেটা নিরাপত্তা হেফাজতে আমি বলবো এই কাস্টোডিয়াল ডেথ যেটা, এটা কিন্তু খুবই অত্যন্ত ইম্পর্টেন্ট যে এটা সত্য অনুসন্ধান যেটাকে ফ্যাক্ট ফাইন্ডিং বলে, সেটাকে আপনার খোলাসা করা, পরিষ্কার করতে হবে বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী। আমি একই প্রসঙ্গে আপনার কাছে আসবো। বিরোধী দল হিসেবে আপনারা সংসদে রয়েছেন, গত 2 বছরে নিরাপত্তা হেফাজতে যে এই যে সংখ্যাটা আমি বললাম, এতগুলো মানুষ মারা গেছেন, এদেরকে নিয়ে আপনাদের নিরাপত্তা হেফাজতে কেন মারা যাবে এটি নিয়ে কি আপনারা কখনো প্রশ্ন তুলেছেন বা দলের কোনো অবস্থান গ্রহণ করেছেন? দেখুন, নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার ক্ষেত্রে 2টা জায়গাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। একটা হলো পুলিশ আর একটা হলো কারাগার। কারাগারের প্রধান মহাপরিদর্শক যিনি, তিনি স্পষ্ট, এইখানে যে রিপোর্ট দেওয়া হয়েছে, রিপোর্টে স্পষ্ট বলছে কারাগারে কেউ মারা যায়নি। আর যে সংস্থার তথ্যের ভিত্তিতে কারা হেফাজতে 227 জন মারা গেছে, এটা পত্রিকার রিপোর্ট। ওই পত্রিকা আপনি ভিতরে পড়ে দেখেন, ভিতরে কারা মহাপরিদর্শক বলছে কারা অভ্যন্তরে কেউ মারা যায়নি, এটা তিনি বলেছেন। এবং এটার একটা লিগ্যালিটি আছে। লিগ্যালিটি হলো সংগঠন MSF তথ্যটি ভুল দিয়েছে এরকম বলছেন আপনি? না, তথ্যটি ভুল দেন, আমি ব্যাখ্যা করছি। আমি কারাগারে দীর্ঘদিন ছিলাম, 3.5 বছরের মতো কারাগারে ছিলাম। কারাগারে একটা নিয়ম হলো, কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায়, মুমূর্ষু হয়ে যায়, তখন তাকে একেবারে ইনস্ট্যান্ট বাই ফোর্স হাসপাতালে পাঠায়। এবং কারাগারের রিপোর্ট বলে দেয় যে অসুস্থ অবস্থায় আসামিকে হাসপাতালে পাঠানো হলো, এবং হাসপাতালে পাঠাইলে মারা গেছে কোথায়? কারাগারে না, মারা গেছে হলো হাসপাতালে। তারা এটা বলার চেষ্টা করে। আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে থাকার কথা, তিনি যখন অসুস্থ হলেন তাকে
পাঠানো হলো গাজীপুর হাসপাতালে। গাজীপুর থেকে পরবর্তীতে ওনার অবস্থার ততটা অবনতি হয়নি, আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু রহস্যজনক কারণে তখন পিজি হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তিনি সেখানে পরের দিন মৃত্যুবরণ করেন। এরকমই যে আসামি অসুস্থ হয় সকল আসামিকে কারাগারের বাইরে পাঠানো, অর্থাৎ কারাগারে কেউ মারা যায়নি, এটা এই রিপোর্টে আছে, দেখবেন। দ্বিতীয়ত হলো এইবারের রহস্যজনক কারণে মৃত্যু, এই যে নিরাপত্তা হেফাজত থেকে যারা বের হলেন তারা কি অনেক সময় রহস্যজনকভাবে মারা যান? এইবারের মৃত্যুর হারটা বাড়ার একটা আমি মনে করি মেজর ইস্যু হতে পারে, সেটা আমি একেবারে কনফার্মলি বলতে পারি না। সেটা হলো এইবার যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অনেককে নিয়ে মামলা বাণিজ্য হয়েছে। গতকালকে আমার কাছে আমার এলাকার একজন ভিকটিম আসলেন, তিনি এসে বললেন যে সে একটা রাজনৈতিক দলের কর্মী ছিল, অন্য একটা রাজনৈতিক দলের কর্মী ছিল। সে আগে বলল যে আমার কাছে এসে প্রথম 10,000 টাকা চাইছে পুলিশ। 10,000 টাকা চাওয়ার পরে আমি 5,000 টাকা দিয়েছি, এবং 5,000 টাকা দিতেছি এটা আমি হাত তুলে বলছি যে এত টাকা দিচ্ছি। এটা বলার পরে সে আমার এই আঙ্গুলটা ধরে ভেঙে দিছে, এবং এই ভাঙা আঙ্গুল নিয়ে সে আমার কাছে আসছে, এবং আঙ্গুলটা আসলেই ভাঙা আঙ্গুল নিয়ে আমার কাছে আসছে। এবং এটা নিয়ে আমি ইতিমধ্যে শুরু করেছি, চেষ্টা করছি যে কোন অফিসার এটা করছে এবং তাকে মানে কিভাবে শাস্তির আওতায় আনা যায়, আমি কথা বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই যে মামলা বাণিজ্য, এটা সারা বাংলাদেশে হয়েছে। অপরাধী হোক বা না হোক, যার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, যার সাথে তার রাজনৈতিক দ্বন্দ্ব আছে, অথবা যার টাকা আছে, একেবারে নিরীহ মানুষ, তাদের অনেককে শুধুমাত্র টাকার প্রয়োজনে মামলা বাণিজ্য হিসেবে পুলিশকে ব্যবহার করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের কর্মী সেখানে সংশ্লিষ্ট হয়েছে। পুলিশের সংস্কারের ব্যাপারে আমি বারবার কেন বলছি, দেখুন এত বড় অনৈতিক কাজ করতে পুলিশের কোনো দ্বিধা হয় না। একজন মানুষের হাতের আঙ্গুল ভেঙে ফেলছে 5,000 টাকার জন্য, এটা তার কাছে কিছুই মনে হয় না। এই যে মনোজাগতিক ভয়াবহ বিপর্যয় পুলিশের হয়েছে, এখান থেকে যদি উত্তরণ করা না যায়, তাহলে পুলিশের নয়, শুধু বাংলাদেশের মানুষের শান্তির আর কোনো পথ নাই। চরম অশান্তি এক কারণেই যথেষ্ট, আর কিছুই নয়। এই জন্য আমি বলি যে এই কারাভ্যন্তরের মৃত্যু বলেন, বাইরে মৃত্যু বলেন, দুর্ঘটনাগুলো বলেন, এটাতে উত্তরণ করতে হলে এই সংস্থাটাকে ঢেলে সাজাইতে হবে, মূল পরিবর্তন হইতে হবে, তার ফিলোসফিক্যাল চেঞ্জ। পুলিশের কাজ হলো মানুষকে ভীত সন্ত্রস্ত করা নয়, পুলিশের কাজ হলো মানুষকে নিরাপত্তা দিতে। কিছুক্ষণ আগে অ্যাডভোকেট ফাইমান হাসান বলছিলেন যে সরকার তো ম্যাজিশিয়ান না, রাতারাতি পরিবর্তন করবে না, কিন্তু সরকার শুরু করতে পারে। আমরা যেটা বলছিলাম, শুরুটা করতে পারে সরকার। সরকারের ইতিমধ্যে 5 মাস শেষ হয়েছে, এখন পর্যন্ত পুলিশ সংস্কার কমিশনের কাজ 1% আগায়নি। শুরুটা করে আপনি কোনো অগ্রগতি দেখছেন? এটা একেবারে আমার দেখার কিছু না, এটা শুরু করে নাই তো সরকার। সুতরাং মানে এটা নতুন করে বলার কিছু না, এটা শুরু করে নাই। এই আইনটা সংসদেও পাশ করে নাই, সংসদে পাশ করার কথা ছিল এই 33টা বিলের মধ্যে, সেটা করে নাই। এবং নতুন করে যে এই আইনের ব্যাপারে উদ্যোগ, সে ধরনের উদ্যোগগুলো সরকার গ্রহণ করে না। এটা মানে স্পষ্ট যে এইটা আমরা চাচ্ছি মৌলিকভাবে। দেখুন, আর মৃত্যুবরণ যারা করেছে তাদের মধ্যে মানে সাধারণ সংখ্যাটাই কিন্তু বেশি, সাধারণ সংখ্যাটাই বেশি। এইটা আমাদের জন্য খুব উদ্বেগজনক যে মানে সাধারণ মানুষ এই ধরনের ভয়াবহ নির্মমতার শিকার, নির্যাতনের শিকার হচ্ছে। আর হাসপাতালে থেকে, এবং আমিও মানে খুবই অসুস্থ অবস্থায় হাসপাতালে একাধিকবার গিয়েছি, খুবই অসুস্থ অবস্থায়। সেইখানে গিয়ে দেখেছি চিকিৎসা ব্যবস্থার কি ভয়াবহ হাল। সেখানে চিকিৎসা মানে হলো লক্ষ লক্ষ টাকা আপনাকে কারাগারে নিতে হবে, অথচ কারাগারে কোনো টাকার প্রচলন থাকার কথা না। আইনগতভাবে কারাগারে এই যেভাবে হাসপাতালে টাকার হয়, চলন হয়, সেটা থাকার কথা না। টাকা দিতে পারলে কিছুটা চিকিৎসা পাওয়া যায়, টাকা দিতে না পারলে চিকিৎসা নামমাত্র, মানে যেই রুগী হোক ওই নাপা ট্যাবলেট দেওয়ার মতো অবস্থা চলে। এই অবস্থার যদি উত্তরণ না হয়, চিকিৎসা ব্যবস্থার যদি উত্তরণ না হয়, এই ব্যবস্থাটাকে দুর্নীতি মুক্ত করা না যায়, তাহলে আসলে মৃত্যুর ঘটনাটা খুব বেশি অস্বাভাবিক হবে না, এটা একটা স্বাভাবিক ঘটনায় মানে পরিণত হবে। আমি একটু মানে ইয়েতে আসতে চাই, আগে যে আমরা যে আলোচনাটা ছিলাম, আবার বলছিলেন যে টিআইবির যে রিপোর্টটা পেশ করেছে, সেই রিপোর্টের মধ্যে টিআইবি বলছে যে মূল উদ্বেগের জায়গাটা হলো আগে যাদের ছিল, যেই অবস্থায় দুর্নীতি ছিল, খুন ছিল, গুম ছিল, অত্যাচার ছিল, জুলুম ছিল, তার অনেক কিছুই নতুন করে রয়ে গেছে একটা দর্শনের কারণে, একটা চিন্তার কারণে। সেটা হলো এবার অনেক সরকারি দলের সদস্য বলছে এখন আমাদের পালা। এটা তারা তাদের রিপোর্টে বড় করে প্রকাশ করেছে, এবার আমাদের পালা। এই রিপোর্টের মূল হেডলাইনই তারা দিয়েছিল সেটা, অর্থাৎ হাত বদল হয়েছে।
টিআইবি যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট এটা বলছে। জি, ফাইমা নাসরিন মনি, কিছু আপনি যোগ করতে চান এই কিনা? জায়গাটাতে আমি বলি যারা এই কোথায় ধরনের পেয়েছেন আপনি প্রশ্ন করেছেন? জি, টিআইবি রিপোর্ট আছে এটা। এখন হয় কি যে ওই অনেক সময় অনেক কথাই আমরা শুনি, সেটা আপনার বিএনপির উপরে যে রকমভাবে উনি অবলীলায় বলে গেলেন, হ্যাঁ, যে আওয়ামী লীগকে আমার মনে হচ্ছে উনি মিলিয়ে ফেলেছে বিএনপির সাথে। উনি আওয়ামী লীগ বলতে গিয়ে ওনার মুখ দিয়ে বারবার বিএনপি চলে আসছে, সরকার চলে আসছে, অথচ এই সরকারের অংশ উনি। এই সরকারের অংশ হিসেবে বিরোধী দল সংসদে আছে, এই সরকারের অংশ হিসেবে গণতান্ত্রিক যে সংসদীয় পদ্ধতি, সেখানে তারা প্রতিদিন সংসদে কথা বলছে, যেমন চাচ্ছে। ওনাদের তো কেউ কণ্ঠরোধ করছে না, ওনারা তো কথা বলছেন। এবং সেই কারণেই আমি বলি যে বহু দেখেন, মামলা বাণিজ্যের কথা যেমন বলেছেন, মামলা বাণিজ্য এটা হয়েছে, কিছু হয়েছে 24-এর পর থেকে, এটা সত্যি। এবং পরবর্তীতে দেখা গেল যে আওয়ামী লীগ স্টাইলে যেমন গায়েবী মামলা করতো তারা, এক একটা মামলায় আমাদের আসামি দিত 1000, 2000, 3000 আর অজ্ঞাতনামা 10,000, মানে এইরকম আপনি সবাই ওয়ান টু অল আমরা আসামি। তো এইরকম অবস্থায় 2024-এর পরে এই বিএনপি সরকারটা এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তারা কিন্তু হাজার হাজার বহু মামলা প্রত্যাহার করেছে। বহু, এই যে এই ধরনের মামলা, যেই মামলাগুলো আপনি পড়বার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই মামলাটা টপ টু বটম মিথ্যা। যদি সেই রকম হয়, একদম ফ্রম দ্য ফেস অফ দ্য কেস বলে, হ্যাঁ, তাহলে সেই মামলা আপনার তারা অলরেডি প্রত্যাহার করেছে। আর অতীতে যেই রাস্তায় আপনার আওয়ামী লীগ গিয়েছে, সেই রাস্তায় আমাদের যাওয়ার কোনো সুযোগ আসলে নেই, কখনো না। আর উনি এই কথাটা, ওই যে কথাটা বললেন যে কি বিএনপি, আমরা আওয়ামী লীগ যা করেছে আমরাও ওই পথেই, হ্যাঁ, তো এইটা আমি মনে করি যে কে বলল কি বলল, চিলে কান নিয়ে গেছে, ওই চিলের পিছনে দৌড়ানোটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। কারণ আমাদের সাথে যেই ফ্যাসিবাদ, তারাও তো বিএনপির জোট, তারা তো আমাদের সাথেই দীর্ঘদিন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচনও করেছে। তারা তো আগে অতীতে আওয়ামী লীগের সাথেও জামাত গিয়েছিল, জামাত তো অতীতে জাতীয় পার্টির সাথেও গিয়েছিল। এখন আপনার খালি সমালোচনার জন্য সমালোচনা করলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখতে হয়। প্রসঙ্গে আসতে চাই অ্যাডভোকেট ফাইমা নাসরিন মনি, স্থানীয় সরকার নির্বাচন আসছে, কার্যক্রম নিষিদ্ধ থাকায় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এখন দলটির নেতাদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার যে সুযোগ রয়েছে সেটি বন্ধ করতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী দলটি। এখন এই যে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে নির্বাচনে অংশ নেয়ার জন্য অযোগ্য ঘোষণা করায় যে বিধান, স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে, এমন একটি প্রস্তাব দিয়েছে দলটি। স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে জামাত ইসলামী ইসিতে প্রস্তাব দিয়েছে। এদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগ মুক্ত স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান কি। আমি আপনার কাছে জানতে চাই, বিএনপির এই ক্ষেত্রে অবস্থান কি? তারা কি চায় যে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী তারাও কি নির্বাচনে অংশ নিতে পারবে না? এটা তো আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন ওনারা বলবেন। তবে আমি যেটুকু বুঝি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেহেতু তাদের রাজনীতিতে অংশগ্রহণ করবার কোনো সুযোগ এই মুহূর্তে নেই, কাজেই তারা সংসদ নির্বাচনে যেহেতু ছিল না, এবং আগামীতে যেই স্থানীয় সরকার নির্বাচন আছে সেখানে প্রার্থী হওয়ার সুযোগ আছে বলে তো আমি মনে করছি না। কাজেই এটা জামাত প্রস্তাব দিক আর যেই প্রস্তাব দিক, এটা তো আমি মনে করি যে আইন এবং বর্তমানে বাংলাদেশের মানুষ তারা গত যেই টার্মগুলোতে 2008 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম যারা দেখেছে, যারা হাজার হাজার আপনার আমাদের মতো মানুষজনকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে,
তাদেরকে সরকার কর্তৃক মানে কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী, সক্রিয় কর্মী নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হবে। আওয়ামী লীগের দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ। যদি কোনো দলের নেতা মামলা মুক্ত থাকে, সেক্ষেত্রে তিনি যদি স্বতন্ত্র হিসেবে অংশ নিতে চান, সেক্ষেত্রে কোনো বাধা থাকে কিনা আপনি অ্যাডভোকেট হিসেবে যদি এটা ব্যাখ্যা দেন? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন যেই ভদ্রলোক নির্বাচন করতে চাচ্ছেন, আওয়ামী লীগের কার্যক্রমে উনি যদি সক্রিয় থেকে থাকেন, আওয়ামী লীগের কার্যক্রমে ওনার যদি অংশগ্রহণ থেকে থাকে, তাহলে তো সেটা একইভাবে তার উপরও বর্তাবে। এবং উনি তো নির্বাচন কিভাবে করবেন সেটা আমি তো বুঝতে পারছি না। ব্যক্তি হিসেবে তার সেই দলের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, কার্যক্রমটা তো একজন ব্যক্তি করবে। একটা দল তো হোয়াট ইজ ইট, মানে একটা দল কি, কতগুলো মানুষ মিলেই তো একটা দল। আপনি আওয়ামী লীগ করেন, তো আপনার কার্যক্রম দিয়েই তো আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করা হয় নাকি? একটা দল মানে কি কিছু মানুষের সমষ্টি, তাই নয় কি? কিন্তু কারো উপর যদি দলের দায় না থাকে, কোনো রকম মামলা মোকদ্দমা কিছু না থাকে, তারপরও তিনি স্বতন্ত্রভাবে আমি বলেছি কার্যক্রম করতে পারবেন। এটা তো মামলা মোকদ্দমার কথা আইনে বলা নেই। আইনে বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। যদি সেখানেই আপনি আর আমি থাকি, তাহলেই তো পারে না অংশগ্রহণ করতে। আচ্ছা, ধন্যবাদ। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আসবো একই প্রসঙ্গে। যে প্রস্তাব আপনারা দিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে, এই প্রস্তাব কি রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসেছে নাকি আইনি বাধ্যবাধকতা? আপনারা কোন মোটিভেশন থেকে এসেছে এই প্রস্তাবটি আপনাদের কাছ থেকে? দেখুন, আমি প্রশ্নে আসছি। জামাত ইসলামী নির্বাচন কমিশনে যেই জমা দিয়েছে, এটা কিন্তু চিঠি না, এটা চিঠির উত্তর। জামাত ইসলামীর কোনো আবেদন না, এটা হলো নির্বাচন কমিশনের আবেদন, জামাত ইসলামীর আবেদনের উত্তর। এটা উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। এই স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে ভোট হবে সেটা নিয়ে নির্বাচন কমিশন যারা চলমান রাজনৈতিক দল আছে তাদের সাথে বসতে চাচ্ছে না। তারা সেই বসার পরিবর্তে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত চেয়েছে, আবেদন করেছে, পরামর্শ আবেদন করেছে। সেই পরামর্শের উত্তরে জামাত ইসলামী কিছু পরামর্শ সেখানে দিয়েছে। বেশ কিছু পরামর্শ জামাত ইসলামী সেখানে দিয়েছে হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যারা প্রশাসক এখন আছেন এবং উন্নয়ন কর্তৃপক্ষ, যেমন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, গাউক, এরকম উন্নয়ন কর্তৃপক্ষে বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে বসানো হয়েছে। যারা প্রশাসক হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, জেলা পরিষদের প্রশাসক হয়েছেন, সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন, তারা এখন কিন্তু একটা সরকারি স্বার্থ সংশ্লিষ্ট পদে বহাল আছেন। সেই অবস্থায় তারা যাতে নির্বাচন করতে না পারে সে ব্যাপারে জামাত ইসলামী প্রস্তাব দিয়েছে। একটা ছোট্ট ইস্যু আমি বলি, খেয়াল করে দেখেন। আমি গাজীপুর সিটি কর্পোরেশনের কথা যদি বলি বা ঢাকা সিটি কর্পোরেশনের কথা যদি বলি, গাজীপুর সিটি কর্পোরেশনের পুরো 97টা ওয়ার্ডে যদি আপনি হাঁটেন এখন বা গাড়িতে চলেন, দেখবেন শত শত বিলবোর্ড, এবং এক একটা বিলবোর্ডের সাইজ বিশাল বিশাল, আপনার চোখে পড়বেই। প্রত্যেকটা বিলবোর্ডে একটা ছবি কমন, যিনি প্রশাসক তার আসন মাদকের বিরুদ্ধে দাঁড়াই, তিনি সরকারি টাকায় তার প্রচার করছেন। সেই ব্যক্তিকে যদি আপনি নির্বাচন করার সুযোগ দেন, এটা কি কোনোভাবে লেভেল প্লেইং ফিল্ড হয়? যে সরকারি টাকায় নিজের প্রচারণা চালাইলো এবং গত এই যে 6 মাস হলো বা 5 মাস হলো, 5 মাসে 700 কোটি টাকার মতো নানাভাবে এই বরাদ্দ দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা বরাদ্দ তার অনুকূলে সে নিজে দিয়েছে। এই যে মানুষগুলোকে সে স্বার্থ দিয়েছে, তারা তো নিঃস্বার্থভাবে তাকে সমর্থন করবে, এটা খুব স্বাভাবিক। সে যে স্বার্থের হয়েছে, এইভাবে যদি আপনি বিবেচনা করেন, সে এখানে এসে প্রায় 350 মতো লোক নিয়োগ দিয়েছে। এই লোকগুলো মানে তো নির্বাচনী কাজে ব্যবহৃত হবে, অর্থাৎ ভোট গ্রহণ কাজে তারা অংশগ্রহণ করবে। তারা কি আসলে কোনোভাবে মানে আপনার কাছে মনে হয় যে স্বাভাবিক থাকতে পারবে নির্বাচনে, দল নিরপেক্ষ থাকতে পারবে, নির্বাচন করতে পারবে না? এই জন্য জামাত ইসলামী বলেছে ঠিক আছে, সরকার প্রশাসক নিয়োগ দিয়ে দিয়েছে, সুতরাং প্রশাসক যারা আছেন তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, ঠিক তেমনি ভাবে উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছেন তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এটা একটা মানে লিগ্যাল রাইটস আছে আপনি বলতে পারেন। দ্বিতীয় হলো জামাত ইসলামী বলেছে মন্ত্রী এবং সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করতে পারবেন না। এই কথাটা ইম্পোজ করা হয়, কিন্তু নির্বাচনী আইনে সুস্পষ্টভাবে কিন্তু এই কথাটা বলা নাই। এই জন্য বলছে এটাকে সুস্পষ্টভাবে বা সুনির্দিষ্ট নীতিমালায় যাতে নিয়ে আসা হয়। এআই ব্যবহার নীতিমালা, এটা খুব জরুরি হয়ে গেছে এখন। মানে এআই ব্যবহার করে এমন অবস্থা করা হচ্ছে যে
আমি দেখলাম যে আর্জেন্টিনা টিমে জামাত ইসলামের আমিরকে সদস্য বানিয়ে দিচ্ছে ওই দিন এআই ব্যবহার করে। সুতরাং মানে এআই যে কোন জায়গায় নিয়ে যাবে এটা বলাও মুশকিল। আমি আমার মানে সহকারী রিটার্নিং অফিসারের সামনে নির্বাচনের রাতে যেদিন রেজাল্ট হচ্ছে সেদিন বসে আছি, সেই সময় দেখলাম একটা টেলিভিশনে ভিডিও প্রচার হচ্ছে যে আমি পরাজিত হয়েছি, প্রতিপক্ষ হয়েছে। আমি সহকারী রিটার্নিং অফিসারকে এটা পাঠাইলাম যে দেখেন তো টেলিভিশনে নিউজ হচ্ছে। আমি ওই টেলিভিশনের রিপোর্টারকে ফোন দিলাম, যে বলছে যে না আমাদের টেলিভিশন তো এরকম কোনো নিউজ করে নাই, অথচ সেটা প্রচার হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপ, স্থানীয় মানে যেগুলো একটা লোকাল মিডিয়া আছে এগুলোতে প্রচার পাবে যে এই ইয়েতে। পরে কিছুক্ষণ পরে একটা পত্রিকায় সেটার বরাদ দিয়ে আবার নিউজ হয়েছে, সেটা আবার খুব জাতীয় পত্রিকা, সে আবার রিয়েলি করছে নিউজ। তার প্রতিনিধিকে আমি ফোন দিলাম যে কীভাবে এই নিউজ কীভাবে হলো, বললো যে আমি তো টেলিভিশন থেকে নিছি। এই যে এআইয়ের অপব্যবহার, এটা রোধ করার জন্য জামাত ইসলামী বলছে একটা ব্যবস্থা করতে হবে। সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, ক্যামেরা ব্যবহার করতে পারবে কিনা, এটার নীতিমালাটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হইতে হবে। গত নির্বাচনে খুব ঝামেলা হয়েছে এটা নিয়ে, কোথাও কোথাও ঢুকেছে, কোথাও কোথাও ঢুকতে পারেনি। এইটার নীতিমালাটা নির্বাচনী অফিসার যারা আছে, কর্মকর্তা যারা আছে তাদের কাছে সুনির্দিষ্টভাবে যায়নি, সেটা নিয়ে ছিল। তারপরে একটা নির্বাচন হয়, জেলা পরিষদ নামে একটা পরিষদ আছে, এই পরিষদের ভোটার কারা হবে এটা নিয়ে একটা জটিলতা আছে। এই জটিলতা দ্বারা নিরসন হয়। আর একটা প্রস্তাব রাখা হয়েছে এখানে, সেটা হলো যে নিষিদ্ধ সংগঠন, কারণ আওয়ামী লীগের কথা বলা হয়নি, বলেছে নিষিদ্ধ কার্যক্রম যে সংগঠনগুলো, শুধু আওয়ামী লীগ না, এরকম বাংলাদেশে আরও রাজনৈতিক দল আছে, ফ্রিডম পার্টির কার্যক্রম নিষিদ্ধ আছে, এরকম যত নিষিদ্ধ আছে সেটা। এটার লজিকটা কি? এটা লজিক দেখেন, কার্যক্রম শব্দটার সাথে নির্বাচন আছে কিনা। মনে করেন একটা দলের যে কার্যক্রমের তালিকা করেন 1, 2, 3 করে, একটা দলের কি কি কাজ, 1 নাম্বার কাজটা কি হবে? 1 নাম্বার কাজই তো নির্বাচন। যদি একটা দলের 1 নাম্বার কাজ নির্বাচন হয় আর সেই দলের কার্যক্রম নিষিদ্ধ থাকে, তাহলে সেই দল নির্বাচন করে কিভাবে? এটা তো মানে আসলে নিষিদ্ধ হয়েই আছে, কিন্তু বাংলাদেশে চলমান আইনে নিষিদ্ধ হলেও নির্বাচন কমিশন এটাকে কতটুকু আমলে নিচ্ছে এটাকে স্মরণ করিয়ে দেওয়া, আর কিছু না, বিশেষ কিছু নাই। জি ধন্যবাদ। আমি আবারও আসবো অ্যাডভোকেট ফাইমান নাসরিন মনির কাছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক অভিযোগ করেছেন যে নির্বাচনের আগে অনির্বাচিত সরকার যে একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেটি স্বার্থ বিরোধী চুক্তি বলে তিনি আখ্যায়িত করেছেন, তার দায় এখন বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। তো সরকারি দল কি এখন এই চুক্তির দায় নেবে নাকি এটি পুনর্বিবেচনা করবে? না, সেটা তো যারা দেখছেন, এমন কোনো চুক্তি যদি হয়ে থাকে যেখানে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের যে প্রশ্ন আছে জড়িয়ে আছে, বাংলাদেশের মানুষের মর্যাদার যে প্রশ্ন জড়িয়ে আছে, কারণ আপনি দেখেছেন যে এই বর্তমানে যেই সরকারটা আছে, এই সরকারটা প্রথম থেকে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ ফার্স্ট। এখানে অন্য কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হবে না, এটা হতে পারে না। সেই রকম কিছু থাকলে এটা অবশ্যই খতিয়ে দেখবে এবং সেটা নিয়ে পরবর্তীতে কথা বলা, সেটার তো একটা সুযোগ থাকেই। কাজেই এটা নিয়ে আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া হবে। দেখেন, প্রশাসকদের বেলায় যেটা বলেছেন আমার ভাই, যে আমাদের বিএনপির দলের নেতা তাদেরকে প্রশাসক নিয়োগ করেছেন। তো প্রশাসক যারা হয়েছেন, আপনি দেখেন যে ঢাকা দক্ষিণে প্রশাসক কে? সালাম, জি, বীর মুক্তিযোদ্ধা, অসম্ভব রকমের জনপ্রিয়, ভীষণ রকমের রাজনীতির একজন মানুষ, যাকে ওপর থেকে নিচ পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষ এক নামে চেনে। তো আজকে উনি প্রশাসক হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, তো সেই কারণে ওনাকে নির্বাচন করতে দেওয়া যাবে না? এটা আবার কোন ধরনের মানে সায়েন্স? বুঝলাম না আমি, এটার মধ্যে গ্রামারটা কোথায় রাজনীতির সেটাও বুঝলাম না। কারণ সালাম ভাই কেন নির্বাচন করতে পারবেন না? উনি তো নির্বাচন করবার জন্যেই 17 বছর এত আন্দোলন, এত নির্যাতন, ওনার মতন যে যেখানে আছে, আমি একজনকে প্রতীক হিসাবে বলছি সালাম ভাইকে, কিন্তু আরো প্রত্যেকের কথাই বলছি, এমন কোনো অরাজনৈতিক ব্যক্তি, এমন কোনো অপরিচিত মুখকে দেয়নি এই সরকার। এমন মানুষকেই দিয়েছে যাদেরকে ওই এলাকার, ওই কর্পোরেশনের, ওই শহরের প্রতিটা মানুষ চেনে, আর তার ভালো মন্দ যার খবর রাখে, যার আপনার যে চাকরি, একটা কর্মসংস্থানের ব্যাপার বলুন, ওনার হেল্প নেয়া কিংবা অন্য কোনোখানে তাকে প্রমোট করা, এখন এগুলো তো রাজনৈতিক একজন নেতার, রাজনৈতিক একজন কর্মীর প্রাথমিক কাজ বলে আমরা মনে করি।
কাজে সেখান থেকে আপনি কেবল প্রশাসক হয়েছে দেখে তাকে বঞ্চিত করতে হবে আমাদের, না আমি সেটা মনে করি না। সেটাই বরং হবে আপনার বৈষম্য তার প্রতি। ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী। সালাউদ্দিন আইয়ুবী, আমি যে প্রসঙ্গ ধরে কথা বলছিলাম প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হকের অভিযোগটি নিয়ে, এই যে সংসদের এই চুক্তি নিয়ে সরকারি দল এবং বিরোধী দল কেউই আসলে আলোচনার প্রস্তাব দেয়নি, তো বিরোধী দলের পক্ষ থেকেও আমরা দেখলাম না যে বাজেট পাস হওয়ার পরও কোনো ধরনের অভিযোগ বা অবস্থানগত পরিবর্তন এই বিষয় নিয়ে কথা বলার কোনো উদ্যোগ আমরা দেখিনি। এর কারণটা কি? প্রথম হলো সংসদের যে প্রস্তাব রাখার প্রক্রিয়া, এটা সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন। সেখানে নোটিশ দিতে হয় যে কোন বিষয়ে আপনি কথা বলতে চান, সে বিষয়ে নোটিশ দিতে হয়। আরেকটা হলো চলমান যে ইস্যু থাকে সেই ইস্যুগুলোতে পয়েন্ট অফ অর্ডার হয়, যে ধরেন আপা সংসদ সদস্য হিসেবে আমার নাম বললো যে তিনি এই কাজটা করেছেন, তখন আমাকে ব্যাখ্যা দেওয়ার সুবিধার্থে আমাকে সুযোগ দেওয়া হয় যে আপনি কথা বলেন, এরকম। সেখানে পয়েন্ট অফ অর্ডারে এই ইস্যু নিয়ে আসার সুযোগ ছিল না, কারণ সরকার এই চুক্তিটাকে সংসদ পর্যন্ত নিয়ে যায়নি। যদিও সরকারের সুযোগ ছিল, সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার শেষ মেয়াদে এটা করেছে এবং পরবর্তী একটা নির্দিষ্ট টাইম ছিল, এই টাইমের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের এই চুক্তি পুনর্মূল্যায়ন এমনকি বাতিল করার সুযোগ এই সরকারের ছিল। এই সরকার সেটা করে। আর বিরোধী দল কি অভিযোগ করেছে? একটু শেষ করি, হ্যাঁ, সেটা করেনি। যেহেতু পয়েন্ট অফ অর্ডারের সুযোগ ছিল না, সুতরাং হলো নোটিশ দেওয়া। এটা নিয়ে 3টা নোটিশ দেওয়া হয়েছে, এই চুক্তি নিয়ে নোটিশ দেওয়া হয়েছে। এবং নোটিশ দেওয়ার পরেও সুযোগ না দেওয়ার কারণে আপনারা যদি করে থাকবেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি সেখানে এই চুক্তি নিয়ে কথা বলেছে আলাদা করে, কিন্তু এই চুক্তির কথা ওনাকে শেষ করতে দেওয়া হয়নি। এইটা শুধু নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের এখন যে পুশিং নিয়ে একটু ঝামেলা চলছে, পুশ ইন করার নিয়ে ঝামেলা চলছে এবং বেশ মানুষ সেখানে হয়রানির শিকার হচ্ছে। এই পুশিং নিয়ে বিরোধী দলের সম্মানিত একজন সংসদ সদস্য তিনি নোটিশ দিয়েছেন, নোটিশ সেটা অ্যাকসেপ্ট হয়েছে, বলা হয়েছে এত তারিখে এতটার সময় আপনার নোটিশ নিয়ে আলোচনা হবে। কিন্তু সংসদ অধিবেশন শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে এই নোটিশকে শোনা হবে না বলে সংসদ সচিবালয় থেকে অনেকে ফোন করে জানানো হয়েছে। এই যে মানে কথা বলতে না দেওয়া, সুযোগ না দেওয়া, এইটা কিন্তু সাধারণ জনগণ বুঝেও না, জানবেও না। ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী। একেবারে শেষ পর্যায়ে রয়েছে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী। 3বার নোটিশ দেওয়ার পরও এই বিষয়ে কেন সংসদে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হলো? প্রথম কথা হচ্ছে, বর্তমানে যে সরকারটা আছে, এই সরকারটা এই চুক্তি কখনোই করেনি। এই চুক্তিটা তারা বাই ইনহেরিটেন্স পেয়েছে, কারণ এটা তারা আগে 18 মাসে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যাদের ডাইরেক্ট বেনিফিশিয়ারি ছিল ওনারা, জামাত এবং এনসিপি, তারা। কাজেই এটা আমাদের দিকে আঙুল তুলবার খুব সুযোগ আসলে আছে বলে আমি মনে করি না। এবং সেই সাথে আমার আগের কথাকে যুক্ত করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার প্রশ্নে কোনো আপোষ এই সরকার করবে না। এবং ভারতের সাথে এই ফ্যাসিস্ট এই স্বৈরাচার সরকারটা ছিল, তাদের যতগুলো আপনার চুক্তি হয়েছিল, ট্রানজিট বলেন, সবই তো দিয়ে দিয়েছিল, বন্দর থেকে শুরু করে কিছু তো বাদ রাখেনি, কিন্তু আমরা কিছুই বিনিময়ে পাইনি। এখন পুশিনের মতন যেই কথা, সেটা নিয়ে কিন্তু আমাদের যারা নীতি নির্ধারক আছেন ওনারা কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যারা অত্যন্ত মানে অথরিটির সাথে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন ওনারাই বলেছেন। কাজেই এটা নিয়েও আপনার কথা হয়েছে, এমন না যে কোনো একটা বিষয়কে অ্যাড্রেস করলো না, কখনো সেটা হয়নি। সবসময় সংসদে হোক, সংসদের বাইরে হোক, সংসদের নর্মস এবং সবকিছু আইন কানুন বিধিবিধান মেনে আপনার কথা বলা হচ্ছে। ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী এবং ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ করা আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি করা আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।